গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। র্যাব বিলুপ্তির সুপারিশ। শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ, নতুন করে স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আগামীতে বৈষম্যহীন দেশ গড়া হবে, তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যান চলাচলে নিয়ন্ত্রণ, ছুটির দিনেও যানজট, ভোগান্তি। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি বৈষম্যহীন উদার দেশ গড়তে চায়, যাতে সমান সুযোগ থাকবে সবার। বলেছেন, আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে থাকবে না কেউ। শনিবার প্রতিবন্ধী নাগরিকদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়াল বক্তব্যে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। মতবিনিময় সভায় প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জীবনমান উন্নয়নে নানা দাবিও জানান তারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয়, তারা পরিবার ও সমাজেরই অংশ। তিনি বলেন, শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা সত্ত্বেও যারা অর্থনীতিতে ভূমিকা রাখছে, তাদের বিজয়ের গল্প সবাইকে আলোর পথ দেখায়। প্রতিশ্রুতি দেন, আগামীর বাংলাদেশ হবে সবার, থাকবে না কোনো বৈষম্য। আগামীর বাংলাদেশে শারীরিক প্রতি সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে, সেই বহুমুখী উদ্যোগ নিয়ে জীবন যুদ্ধে বিজয়ের অজস্র প্রেরণাদায়ী গল্প সৃষ্টি করা হবে। আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না, আর এগোতেও আমরা চাই না। আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য ইনক্লুসিভ, সবার জন্য বসবাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য যেন হয়। তারেক রহমান বলেন, অন্য নাগরিক অধিকার কেড়ে নেওয়ার মতো প্রতিবন্ধীদের ভাতাও আত্মসাৎ করেছিল ফ্যাসিবাদী সরকার। বিএনপি সরকার, দেশনেত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করে। পরবর্তী সরকার সেই ভাতাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য না রেখে শুধুমাত্র তাদের দলীয় কর্মীদের মাঝেই বিতরণ করে লুটপাট করে নিয়েছে। অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের বা ভাই বোনদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে তা ন্যায্যভাবে পুনর্নির্ধারণ করতে চাই আমাদের পরিকল্পনার ভিতরে। ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল, কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি চাকরিতে কোটা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার সরে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সভার শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দেশের সাথে সুসম্পর্ক সম্মানের ভিত্তিতে হতে হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো, তারা দেশ চালাবে। তাদের প্রতি শুধু আমার একটা অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে, আবার যেন 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ছেলেদেরকে রাস্তায় নামতে না হয়, ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামতে না হয়, যেন তাদেরকে আবার জীবন দিতে না হয়। এই দায়িত্ব আপনাদের উপর থাকবে, আপনারা কিন্তু সেই দায়িত্বটা দয়া করে পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল সীমিত করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানায়, শুক্র, শনি ও সরকারি ছুটির দিনে বিকেল 3টা থেকে রাত 10টা এবং অন্যান্য দিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত স্টিকারবিহীন কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তবে এর আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে ফাঁকা টিএসসি এলাকা, সড়কে নেই চিরচেনা যানজট, শিক্ষার্থীরা চলাচল করতে পারছেন নির্বিঘ্নে। তবে এই সিদ্ধান্তের ফলে ক্যাম্পাসের চারপাশে প্রবেশ পথগুলোতে বিকেল থেকেই নগরবাসীকে পড়তে হয় তীব্র যানজটে। পুরো এই রাস্তাটা হাইটা
আসছি, অনেক মানুষ জ্যামে বসে আছে। 30 মিনিট হলো জ্যামে পড়ে আছি, যে রাস্তা দিয়ে ঢুকি ওই রাস্তায় জাম, আর কিছু কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে পলাশী, শহীদ মিনার ও চানখারপুল এলাকায় স্বল্প দূরত্ব পাড়ি দিতেই বসে থাকতে হয়েছে দীর্ঘ সময়। ধানমন্ডি থেকে এখানে আসতে 1 ঘন্টার বেশি লাগছে। আমরা সেই গুলিস্তান থেকে হাইটে আসছি জ্যামের কারণে। শুধুমাত্র তাদের সিকিউরিটির জন্য বা তাদের প্রাইভেসির জন্য আমি একটা এত বড় এরিয়া রাস্তাটা ব্লক করে দেওয়াটা তো অন্যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা এবং শিক্ষার্থীরা তীব্রভাবে দাবি করেছে, সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। আমরা কিন্তু কাউকে আসতে দিচ্ছি না তা নয়, আমরা তার আসার কারণটা জানতে চাচ্ছি। কারণ এখানে ক্যাম্পাসে টিএসসি এবং এই মেট্রো রেল হওয়ার ফলে এখানে যে ক্রাউড হয় এটা কোনো স্বাভাবিক পরিবেশ না, পুরোপুরি আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপত্তাহীন একটা জায়গা। ট্রাফিক বিভাগকে সাথে নিয়ে ক্যাম্পাসের চারপাশে যানজট নিয়ন্ত্রণে কাজ চলছে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এছাড়া ৭১-এর পর শেখ মুজিবুর রহমান দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে ইজারা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের লাশ তদন্তের প্রয়োজনে কবর থেকে উত্তোলন করা যাবে না বলে জানান সার্জিস। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্জিস আরও বলেন, এখন যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার। ভারত বাংলাদেশের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপন করতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৪৬ শহীদ পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। ২০২৪-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের এই হত্যা মামলাগুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না। ওই শেখ মুজিবুর রহমান ১৯৭১-এর পরে এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। জনপ্রিয় ইসলামিক টিভি শো পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার এবারের আসরের চূড়ান্ত বাছাই পর্ব রাজধানীর মহাখালীতে কোরআনের আলো ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীর মাঝ থেকে সেরা ২৪ জনকে টিভি রাউন্ডের জন্য বাছাই করা হয়। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা মিন বা'দি মা আহলাকনাল কুরুনাল উলা। দেশের প্রতিভাবান কোরআনের হাফেজদের নিয়ে ২০০৭ সাল থেকে প্রতিভা আপনার, সহযোগিতা আমাদের এই স্লোগানে আয়োজিত হয়ে আসছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে প্রতিযোগিতা। এবার ১৭তম আসরের রেজিস্ট্রেশনের মাধ্যমে সারা দেশ থেকে ২৫,০০০ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। সেখান থেকে প্রাথমিকভাবে ৫ শতাধিক প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে ঢাকা রাউন্ডে এসে অডিশন দেয়, যার মধ্য থেকে টিভি রাউন্ডের জন্য সেরা ২৪ জনকে চূড়ান্ত বাছাই করা হয়। বিচারকরা জানান, খুদে হাফেজদের মধ্যে থেকে সেরা প্রতিযোগীদের বাছাই করার কথা। সারা দেশ থেকে যে সকল প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছে, নিঃসন্দেহে তারা প্রত্যেকটা অঞ্চলের সেরা হাফেজ আলহামদুলিল্লাহ, এবং খুব খুদে খুদে হাফেজ আমরা এখানে পেয়েছি। এটা খুবই আকর্ষণীয়, এত অল্প বয়সের বাচ্চারা এত সুন্দর করে পড়ছে এবং খুবই ভালো। ১ নম্বর হলো গ্রামার, ২ নম্বর ইয়াদ, ৩ নম্বর সুর, উপস্থাপনা। এই ৩টাকে ভাগ করে নম্বরটা আমরা দিই। হ্যাঁ, এখানে যারা আসছে মাশাআল্লাহ এবার খারাপ হয় না, এবার অন্যবার চেয়ে খুব ভালোই হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ বিগত বছরগুলোর চেয়ে এবার আরো ভালো ও সাফল্যমণ্ডিত প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা করেন। আমি দোয়া করে যাব এই পিএইচপি কোরআনের আলো আগামীতে আরো যেন প্রসার্য করতে পারে। অতীতের যেইভাবে আমাদের এই প্রোগ্রাম আপনাদেরকে আকর্ষণ করেছে, ভালো লেগেছে, এবারও আমরা সে ভালো করার চেষ্টা করছি। যদিও আমাদের মরহুম ইউসুফ রহমতুল্লাহ আলাই আমাদের মাঝে নেই, কিন্তু আমরা তার একদল
দক্ষ সৈনিক এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। আগামী পহেলা রমজান শুরু হয়ে ২৬ রমজান গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে প্রতিযোগিতার শেষ হবে। এনটিভির পর্দায় অনুষ্ঠানটি দেখতে পাবেন দর্শকরা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শেখ হাসিনার আমলে গত ১৫.৫ বছরে গ্যাস কূপ খনন করা হয়নি বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শিল্প উপদেষ্টা আরও বলেন, দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। গত ১৫.৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান তিনি। গত 15.৫ বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। ইনজুরি কাটিয়ে প্রায় ১.৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম। হাতের ইনজুরিতে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করতে পারেননি তিনি। যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। 4 উইকস প্লাস অলমোস্ট 5 উইকস হয়ে যাচ্ছে। তো আমি লাস্ট এক সপ্তাহখানেক ধরে ব্যাটিং করছি। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিনই কনফিডেন্ট এবং আজকেও পেস বল খেলেছে। তো আলহামদুলিল্লাহ ব্যথা অনেকটা কমে গেছে। তো আশা করছি এনসিএল এর শেষের দিকে কয়েকটা ম্যাচ খেলতে পারবো হোপফুলি। আমার প্ল্যান আছে 17 তারিখ থেকে যে কয়টা ম্যাচ ইনশাআল্লাহ সে কয়টা ম্যাচ খেলার। এখনও কিপিংটা এরকম করে শুরু করিনি। তো এনসিএল এ হোপফুলি আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে খেলবো, বাট এনসিএল এর পরে ইনশাআল্লাহ বিপিএল এর আগে হোপফুলি আই উইল বি ফিট ফর কিপিং অ্যাজ ওয়েল। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। র্যাব বিলুপ্তির সুপারিশ। শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ, নতুন করে স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আগামীতে বৈষম্যহীন দেশ গড়া হবে, তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যান চলাচলে নিয়ন্ত্রণ, ছুটির দিনেও যানজট ভোগান্তি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।